কোচ কাঠি ইতিকথা, থার্ড ওপিনিয়ন, এটি ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা আলোচনা। তো আমার আগের অডিওটা শুনে এক ইস্টবেঙ্গল ফ্যান ইউটিউবে বেশ বড় একটা কমেন্ট দিয়েছে। আমি এই কমেন্টটা আলাদা করে বলছি না, কেন এতটাই বড়, কিন্তু এই পুরো আলোচনাটাই তার এই কমেন্টের রেসপন্স, সেই হিসেবে ধরবেন। আর কমেন্ট দেখতে হলে ইউটিউবে গিয়ে দেখে নেবেন। ওই আগের ওই নিতুর জেদ এই অডিওটাতে উনি কমেন্টটা করেছেন। এবার কমেন্টের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি, কেননা আমাদের ইস্টবেঙ্গল ফ্যানদের মধ্যে একটা ধারণা আছে যে ইস্টবেঙ্গলের কর্মকর্তারা নিতু আলভিটো এরা কোচের সাথে কাঠি করে। এর পক্ষে একটা মত রয়েছে, বিপক্ষে একটা মত রয়েছে, কিন্তু দুঃখজনকভাবে কোনো তৃতীয় মত নেই, কিন্তু তৃতীয় মতটাও খুব দরকার। দেখুন, উনি বলেছেন, সেই ফ্যান, যে এর আগে প্রায় 29টার মতন কোচ আনা হয়েছে, 29 জনই খারাপ। তো 30তম যে খারাপ হবে না তার কি মানে আছে? ঠিক কথা, 30তম যে খারাপ হবে না তার কি মানে আছে, একদম খাঁটি কথা। কিন্তু 29টা অস্কার সহ যে খারাপ, সেটাও খাঁটি কথা। মানে 29টা ভুল হয়েছে মানে যে আর ভুল করবো না আমি জীবনে, এটা কোনো কথা হতে পারে না। কেননা আপনি তো জানেন যে বর্তমান যিনি কোচ, তিনি বিগত 28টা কোচের মতনই খারাপ কোচ। এবার এনারা বলছেন যে কোনো ভালো কোচ যারা এই মুহূর্তে কোচিং করছে ভারতবর্ষে, একাধিক নাম নিয়েছে, তারা ইস্টবেঙ্গল আসতে চান না। তার কারণ বলেছে ইস্টবেঙ্গল দুর্বল। দুটো কারণ উনি বলেছেন, একটা হচ্ছে ইস্টবেঙ্গলের স্কোয়াড দুর্বল, আর এক হচ্ছে ইস্টবেঙ্গলে অনেকে কাঠি করে। ইস্টবেঙ্গলের স্কোয়াড দুর্বল সেটা এই মুহূর্তে প্রযোজ্য নয়। আর আইএসএলের শুরুর দিকে ছিল, যখন একটু বাজেটের সমস্যা ছিল, প্লাস বিভিন্ন দল থেকে তো প্লেয়ার লকড থাকে, একটা একটা ডিফ্যাক্টো একটা কন্টিনিউয়াস একটা লকিং থাকে। তো সেইটা সমস্যাটা কিন্তু এই মুহূর্তে নেই। এই ফ্যাক্টরটা সরিয়ে দিলাম। এবার কাঠি করে নিতু আলভিটোরা, এইটাই আমাদের মূল আলোচ্য বিষয়ও। দেখুন, যেটা আমি বলেছি, নিতু আলভি এদের ম্যানেজেরিয়াল বা এদের লিডারশিপ কোয়ালিটি খুব খারাপ, মানে লিডারশিপ ইন্টেলেক্টটা এদের একদমই নেই। ঠিক আছে, তার ফলস্বরূপ কী করে, এরা খুব নার্ভাস, বেসিক্যালি খুব, মানে আশঙ্কায় ভোগে। তো এদের যেহেতু ইন্টেলেক্টটা এতটাই কম, তো এরা বারংবার উল্টোপাল্টা কোচ নিয়ে আসে। দেখে কে কোথায় আই লিগে চ্যাম্পিয়ন করলো, ধরে নিয়ে এলো। সেটা ভাবলো না যে সে ওখানে কী পরিপ্রেক্ষিতে, কী সিচুয়েশনে, কী এনভায়রনমেন্টে সেখানে চ্যাম্পিয়ন হয়েছে, সে কি আরেকবার চ্যাম্পিয়ন হতে পারবে? সেখানেই পারবে? ইস্টবেঙ্গল দূরে থাক, সে কি সেই ক্লাবে আইজলেই দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করতে পারবে? আইজলকে বা তৃতীয়বার পারবে? ওরা এগুলো ভাবে না, চ্যাম্পিয়ন হয়েছে তুলে নিয়ে এলো। সেখানে পল্টু দাস কী করেছিল, পল্টু দাস মোহনবাগান ম্যাচে, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে 4 গোল খাওয়ার পরও ভাস্করকে এনেছিল। কেন এনেছিল তাহলে একটু সেটা ভাবা দরকার। দেখুন, ভাস্কর সেই ম্যাচটা খেলেছিল, কেন খেলেছিল? তার মানে আমি তো সেই ম্যাচটা দেখিনি, কিন্তু এটা অনুমেয় যে তার মানে ভাস্কর সেই মরশুমে জুনিয়র ছেলে হয়েও ভালো খেলছিল নিশ্চয়ই, হয়তো তাকে কেন সুযোগ দেবে বড় ম্যাচে? মোহনবাগানে তো আর একটা দুটো ভালো গোলকিপার ছিল না, প্রতিষ্ঠিত নিশ্চিত ছিল, 2-3 জন ছিল প্রতিষ্ঠিত গোলকিপার। তেমন তো হতে পারে না যে সবাই চোট খেয়ে গেল আর বাধ্য হয়ে ভাস্করকে নামাতে হলো। তার মানে আমরা ধরে নিতেই পারি, আমি যদিও জানি না, আমাকে ডেটা নেই, পুরোটাই অ্যাজাম্পশন বেসড অন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, যে ভাস্করকে নামিয়েছিল শুরু থেকে। যে তার মানে সেই মৌসুমে ভাস্কর ভালো খেলছিল। তো যে ভালো খেলছিল একটা মরশুমে, হঠাৎ করে একটা ম্যাচে তো সে খারাপ হয়ে যেতে পারে না, একটা ম্যাচে সে ফেল করতেই পারে। তো এই বোধটা, এই বুদ্ধিটুকু, এই ইন্টেলেক্টটুকু পল্টু দাসের ছিল, আমাদের এর মিতুর নেই। এই যে মনোরঞ্জনকে নিয়ে এলো পল্টু দাস, মনোরঞ্জনই গতকাল বললো গল্পটা, 97 সালে যে তোকে কোচিং করতেই হবে, 96 সালে কেন বলেছিল? তার মানে পল্টু দাস, তার আগের গল্পগুলো আপনারা মনোরঞ্জনের একটু মনে করার চেষ্টা করুন, যেগুলো বলছে যে বিভিন্ন সময় পল্টু দাস মনোরঞ্জনের সঙ্গে কনসাল্ট করতো, আলোচনা করতো টিমের বিষয়ে। তার মানে ও দেখেছিল যে একটা কোচ হতে গেলে যেই থট থিঙ্কিং প্রসেসটা দরকার, সেটা মনোরঞ্জনের আছে। সেটাও পরবর্তীকালে 1996 সালে প্রয়োগ করলো, এই তোকে কোচিংটা করতে হবে। তো এই ইন্টেলেক্টটা নিতুদের আলভিটোদের নেই। তার ফলস্বরূপ এরা কখনো একে ধরে আনে, কখনো তাকে ধরে আনে,
কখনো অস্কারকে ধরে আনে। ধরে আনার পর এরা যখন পারফর্ম করতে পারে না, তখন সে নার্ভাস হয়ে গিয়ে আবার তাকে কাঠি করতে শুরু করে, কী করে একে এবার সরাবে। কাঠি কেন করে? তার কারণ হচ্ছে এই মুহূর্তে তো ডাইরেক্ট ছড়িয়ে দেওয়ার ক্ষমতা নেই, তখন এদিক ওদিক উত্তপ্ত করতে থাকে যদি সরাতে পারে। মূল উদ্দেশ্য কিন্তু এই যে এর থেকে মুক্তি পাওয়া, আমরা একটা ভুল করে ফেলেছি, এর থেকে মুক্তি পাওয়া। এবার আপনি বলতে পারেন যে এই যে যারা প্রতিষ্ঠিত বিদেশি কোচ আইএসএলে করছে তারা কেন আসতে চায় না? স্কোয়াড দুর্বলতা, এই ব্যাপারটা তো এই মুহূর্তে প্রযোজ্য নয়। তাহলে যেটা প্রযোজ্য সে বা আসল কারণ হচ্ছে এরা চায় একটা স্টেবিলিটি। কিসের স্টেবিলিটি? ক্লাবের নয়, তাদের পার্সোনাল স্টেবিলিটি, ব্যক্তিগত স্টেবিলিটি, নট ব্যক্তিগত প্রফেশনাল আর্নিংয়ের স্টেবিলিটি, ক্লাবের স্টেবিলিটি নয়। তার দরুন প্লাস এরা অনেকেই আছে যারা বিভিন্ন এজেন্ট মারফত বিদেশি প্লেয়ার নিয়ে আসে, স্বদেশি প্লেয়ারকে তোলে বা হায়ারিং করে, এবং সেখান থেকে তাদের একটা তো ইকোনমিক্স আছে, একটা ইকোনমিক্সের ব্যাপার আছে। নিশ্চয়ই তারা কিছুটা বেনিফিটেড হয় সেই সমস্ত ট্রানজ্যাকশন থেকে। তো সেই ব্যাপারগুলোর থেকে সে বঞ্চিত হবে অনেকটাই ইস্টবেঙ্গলে এলে। প্লাস এই যে স্টেবিলিটি, যে ধরুন একটা অন্য আইএসএল ক্লাবে সে দিনের পর দিন যা ইচ্ছে করিয়ে যাবে, পারফরমেন্স খারাপ হলেও কোনো চাপ নেই, কোনো ফ্যান বেস নেই যে তারা চাপ দেবে নিতুকে বা ক্লাব ম্যানেজমেন্টকে যে তারাও। কিন্তু ইস্টবেঙ্গলে সেই চাপটা রয়েছে। তো সে ধরুন মানে আমি যদি একটা কোচ হই এবং আমার নিজের কাজের প্রতি আস্থা না থাকে, তা আমি ইস্টবেঙ্গলকে অ্যাভয়েড করবই, এটা খুবই স্বাভাবিক কথা। তো আপনাকে তাহলে সেই ধরনের মেন্টালিটির কোচকেই অ্যাপ্রোচ করতে হবে, যার মধ্যে ওরকম এসকেপিস্ট মেন্টালিটিটা নেই। যেমন দেখুন এই যে ইস্টবেঙ্গলের কোচ অস্কার, ইনি একটু কিছু হলেই ছুটি দিয়ে দিতেন বা এতদিন দিয়েছেন এবং উনি বাড়ি চলে গেছেন। এক সপ্তাহ ব্রেক দিয়ে উনি স্পেনে চলে গেছেন ফ্যামিলি টাইম কাটাতে। প্রক্ষান্তরে আপনারা অ্যান্থনি অ্যান্ড্রুসকে দেখুন, উনি কিন্তু 365 দিন কোচিং করেন এবং কল্যাণীতে ওনাদের টানা ক্যাম্প চলে, কোচিং চলে, এবং যখনই ধরুন টুর্নামেন্ট চলছে না তখন উনি মানে স্কাউটিং করতে থাকেন। ওই কল্যাণী আশপাশে নদীয়া এরকম প্রচুর প্রত্যন্ত গ্রাম থেকে মেয়েদেরকে উনি ট্রায়ালে আহ্বান জানান। সেখান থেকে তারা সিলেক্টেড হলে উনি তাদের কিন্তু ধীরে ধীরে ট্রেনিং করতে করতে গ্রুমিং করতে থাকেন। দেখুন আপনা আপনি তো কিছু হয় না, যেটা ভাস্কর বললো, ওকেও ধরে পিঠে মানে কোলে পিঠে করে মানুষ করেছে, তবেই ও প্রতিষ্ঠিত হয়েছে। তো এই কাজটা কিন্তু করতে হবে। আপনি মানে কোনো পয়সা নেই, আপনার মধ্যে কাজ করার ইচ্ছা নেই, তাহলে এর মারাত্মক একটা ডেডলি একটা ফেটাল কম্বিনেশন। ফুটবলে আমাদের পয়সা নেই, পরিকাঠামো নেই, আমাদের কাজ করার ইচ্ছেও নেই, এরকম একটা ডেডলি কম্বো হলে কিন্তু একটা ফেটাল একটা আউটকাম হবে। সেটাই ঘটছে আমাদের ভারতীয় ফুটবলে। এবার এই যে বললাম যে নিতুরা, আহ, এরা একটা কমপ্লেক্সে ভোগে, এর একটা মানে আশঙ্কায় সবসময় ভোগে, কারণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। এবার সিদ্ধান্ত যখন ব্যাকফায়ার করে তখন ভাবে কীভাবে এটা সামলাবে। তো এদেরকে মানে কি বলবো, এরা যদি ভালো থাকে এরা কিন্তু কাউকে উত্ত্যক্ত করবে না। তো এদের ভালো থাকার একটাই উপায় হচ্ছে যদি ইস্টবেঙ্গল ভালো পারফর্ম করে। এবার ইস্টবেঙ্গল ভালো পারফর্ম কী করে করবে? যদি ইস্টবেঙ্গলের কাছে সেরকম একটা কোচ থাকে যে ধরুন এই লিডারশিপটা তুলে নিতে পারবে, যেটা অতীতে করেছে, কখনো পিকে ব্যানার্জি করেছে, তো পিকের সময় তো পল্টু দাস ছিলই, পরবর্তীকালে পল্টু দাসের পরবর্তী যুগে একমাত্র সুভাষ ভৌমিককে আমরা দেখেছি, যেহেতু সুভাষ ভৌমিকের মধ্যে এই লিডারশিপ কোয়ালিটিটা ছিল, যেটা একটা স্পোর্টস ডিরেক্টরের মধ্যে থাকে বা টেকনিক্যাল ডিরেক্টরের মধ্যে থাকে বা সিটিওর মধ্যে থাকে, ফুটবলিং অপারেশনস, যে ও নির্দেশ দিত যে বা ও এই ভিশনটা সেট করতো যে কী করতে হবে। নিতু সেখানে কিন্তু ডিফ্যাক্টো চাকর টাইপ ছিল, মানে নিতু যদিও ক্লাবের সুপ্রিমো, কিন্তু নিতুর কাজ ছিল হচ্ছে ভৌমিক কী বলছে সেইটাকে পালন করা। তো এরকম যতক্ষণ না একটা সলিউশন আসছে যে একজন কোচ যার মধ্যে ওই কোয়ালিটিটা আছে, আপনি বলতে পারেন আলাদা করে স্পোর্টস ডিরেক্টর, একই ব্যাপার, মানে ওই অ্যাট্রিবিউটটা আপনার দরকার, ওই চরিত্রটা আপনার দরকার। সেই চরিত্রটা আলাদা করে কোনো একটা ব্যক্তির মধ্যেও থাকতে পারে বা স্বয়ং কোচের মধ্যে ওই ব্যাপারটা থাকতে পারে। ওই যে লিডারশিপটা দেবে সেই ব্যক্তিটাকে দরকার। তার জন্য যেটা বললাম, আলাদা একটা ব্যক্তিও হতে পারে বা কোচের মধ্যে মানে সুভাষ ভৌমিক টাইপ কোনো কোচ, সে দেশীয় হোক বা বিদেশীয়, যার মধ্যে
ওই কোয়ালিটিটা আছে। আপনি ধরুন দুটো চরিত্রকে রেখে দিলেন, সিটিও নাম দিলেন, স্পোর্টস ডিরেক্টর নাম দিলেন, ফুটবল ডিরেক্টর নাম দিলেন, হেড কোচ রাখলেন, কিন্তু কারোর মধ্যে কোয়ালিটিটা নেই, আপনার সমস্যাটা মিটবে না। ওই কোয়ালিটিটার দরকার, ঠিক আছে? তো এইটাই বলার ছিল যে ইস্টবেঙ্গলে মিতুরা কাঠি করে কি করে না, এটা নিয়ে যে একটা দুটো মত রয়েছে, একটা তৃতীয় মতেরও প্রয়োজন যে কেন এরা কাঠিটা করে, এটা আপনার বোঝা খুব দরকার, কেন এরা কাঠিটা করে। এই নয় যে কাঠি করতে এদের খুব ভালো লাগে, এরা ভয়ের চোটে কাঠিটা করে। ওই যে আছে না, মানে বিড়াল কোণঠাসা হয়ে গেলে আছড়ে দেয় আপনাকে, কেন আছড়ে দেয়? সে আত্মরক্ষার জন্য আছড়ে দেয়। এমন নয় যে বিড়ালে খুব ভালো লাগে কেউ আছড়ে দিতে। তো এদেরও হচ্ছে ওরকম সমস্যা, এরা নিজেদের মেধার অভাবের জন্য একের পর এক ভুল করে। যখন ভুলটা করে তখন আশঙ্কার চোটে বা আহ, নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে তখন তারা একে ওকে আঁচড়াতে শুরু করে। আশা করি ব্যাপারটা বোঝানো গেল। ভালো থাকবেন।